আচ্ছা, তো আমরা আজকের ক্লাসটা স্টার্ট করি। আজকের ক্লাসটা মানে একটু কমপ্লেক্স হতে পারে, কমপ্লেক্স বলবো না, যদি টপিক গুলো ভালোভাবে বুঝতে পারো তাহলে ইজি লাগবে আর কি। আর যদি কোনো জায়গাতে যদি প্রবলেম থাকে তাহলে দেখবে একটু মনের মধ্যে মানে উজবিস থাকবে আর কি, ব্যাপারটা হচ্ছে এরকম। তো একদম মনোযোগ দিয়ে ক্লাসটা করবা, বোঝা ট্রাই করো যে কি কি বলতে, কথাগুলো একটু শোনা ট্রাই করো। আচ্ছা, তো অনেকেই জয়েন হয়ে গেছে, আমরা তাহলে স্টার্ট করি। আচ্ছা, ওকে। তো আজকে আমরা মেইনলি পড়বো তরঙ্গের উপরিপাতন এবং স্থির তরঙ্গ। যে অগ্রগামী তরঙ্গ বা প্রোগ্রেসিভ ওয়েভ যেটা ছিল, সেটা কিন্তু আমরা এর আগের ক্লাসগুলোতে কিন্তু পড়ে আসছি, 1 নাম্বার ক্লাস কিন্তু পড়ে আসছি। যে অগ্রগামী তরঙ্গ কি ছিল, যে একটা তরঙ্গ আমার সামনের দিকে অগ্রসর হইতেছে, তাকে আমরা বলতাম যে অগ্রগামী তরঙ্গ, এবং তার জন্য আমরা ইকুয়েশন বিল্ড আপ করছিলাম, প্রয়োজনীয় ম্যাথও দেখছিলাম। আচ্ছা, তো আজকে আমরা পড়বো স্থির তরঙ্গ জিনিসটা কি। তো তরঙ্গের উপরিপাতন এই শব্দটার সাথে আমরা আশা করি ভৌত আলোক বিজ্ঞান অধ্যায়ে পরিচিত আছি। যে দুইটা তরঙ্গের যদি উপরিপাতন হইতো, মানে ভৌত আলোক বিজ্ঞানের কনসেপ্ট অনুযায়ী কি ছিল, যে দুইটা তরঙ্গ যদি আমার সমদশে উপরিপাতন হইতো তাহলে আমি উজ্জ্বল বিন্দু পাইতাম, আর বিপরীত দশায় যদি উপরিপাতন হইতো তাহলে আমি অন্ধকার বিন্দু পাইতাম। ঠিক আছে। আচ্ছা, তো ওগুলো কি ছিল, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য। তো আমরা এখানে মেইনলি তোমার মেকানিক্যাল ওয়েভ নিয়ে কথা বলতেছি। আচ্ছা, তো দেখো যে তরঙ্গের উপরিপাতন এই জিনিসটাকে যদি আমরা একটু সংজ্ঞায়িত করতে চাই, বা সুপার পজিশন অফ ওয়েভ কি বলা হয়েছে এখানে, যে যখন দুই বা ততোধিক তরঙ্গ মাধ্যমে একই স্থানের মধ্য দিয়ে যাওয়ার সময় একে অপরের উপর আপতিত হয়, তাহলে সুপার ইম্পোজ হওয়া লাগবে, একজন আরেকজনের উপর আপতিত হবে, তখন তাকে তরঙ্গের উপরিপাতন বলা হয়। আচ্ছা, তো এখন আমরা তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে দেখছিলাম যে যদি সমদশে উপরিপাতন হয় তাহলে উজ্জ্বল বিন্দু পাই, বিপরীত দশায় উপরিপাতন হলে অন্ধকার বিন্দু পাই। দেখুন মেকানিক্যাল ওয়েভের মধ্যে ব্যাপারটা কি হবে, যে তরঙ্গের উপরিপাতন হয়। আচ্ছা, এবারে মেকানিক্যাল ওয়েভের মধ্যে আমরা দেখবো এই যে তরঙ্গের উপরিপাতন হয়, এর ফলে কোনো জায়গায় বিস্তার কম হয়, কোনো জায়গায় বিস্তার বেশি হয়, এই ব্যাপারটা কি। আচ্ছা, এটার মধ্যে আমরা একটু পরে আসবো। তো আপাতত আমরা সুপার পজিশন অফ ওয়েভ, আশা করি এটা বোঝা গেছে। যে ধরো তোমার দুইটা তরঙ্গ, একটা ইকুয়েশন, এখানে যে দুইটা তরঙ্গ, এটা কিন্তু অবশ্যই অগ্রগামী তরঙ্গ হওয়া লাগবে। যে দুইটা অগ্রগামী তরঙ্গ একটা আরেকটার উপর সুপার ইম্পোজ হবে। তো এখন আমরা ধরে নিই যে আমাদের একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ y1, আর আরেকটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ y2। সো যেহেতু এগুলা সরণ, তো আমরা এখানে ভেক্টর সাইন দিয়ে প্রকাশ করলাম। তাহলে এই যে সুপার ইম্পোজ হওয়ার ফলে আমার যে নতুন যে একটা লব্ধি তরঙ্গ তৈরি হবে, যেটি বলছে যে সুপার ইম্পোজ হওয়ার ফলে এর ফলে কি নতুন একটা লব্ধি তরঙ্গের সৃষ্টি হয়। তাহলে লব্ধি তরঙ্গকে আমি যদি বলি যে ওয়াই, তাহলে আমরা আমাদের বেসিক কনসেপ্ট থেকে কি বলতে পারি, যে ওয়াই ইকুয়াল কি হবে, y1 প্লাস y2। যে লব্ধি তরঙ্গের সমীকরণ তাহলে কি হবে, y1 আর y2 কে যদি আমি ভেক্টর যোগ যদি করি, তাহলে আমি লব্ধি যে তরঙ্গটা তৈরি হয়েছে দুইটা অগ্রগামী তরঙ্গের সুপার ইম্পোজের ফলে, সেই লব্ধি তরঙ্গের ইকুয়েশনটা কিন্তু আমি পাই যাবো দুইটা ইকুয়েশনের ভেক্টর যোগ করলে। আচ্ছা, এতটুকু পর্যন্ত ক্লিয়ার। তো এই ছিল যে তরঙ্গের উপরিপাতন। এখন আমরা আসি স্থির তরঙ্গ ব্যাপারটা আবার কি, যে স্ট্যান্ডিং ওয়েভ বা স্টেশনারি ওয়েভ, অনেকে অনেক ভাবে বলে। আচ্ছা, তো এবার স্থির তরঙ্গ, আগে সংজ্ঞাটার মধ্যে আসি, যে সংজ্ঞাতে কি বলা হয়েছে ফিগার গুলোর মধ্যে একটু পরে আসতেছি। স্থির তরঙ্গ সংজ্ঞাতে বলা হয়েছে কি, যে যখন সমান বিস্তার এবং কম্পাঙ্কের দুটি অগ্রগামী তরঙ্গ, তার মানে আমার কাছে দুটো অগ্রগামী তরঙ্গ আছে, দুটো অগ্রগামী তরঙ্গের বিস্তারটা অ্যামপ্লিচিউডটা ইকুয়াল হবে, মানে দুইটারই অ্যামপ্লিচিউড ইকুয়াল হবে, দুইটার কম্পাঙ্ক একই হবে, এবং দুইটার যে ওয়েভ লেন্থ থাকবে সেটাও কিন্তু অবশ্যই ইকুয়াল হওয়া লাগবে, এবং দুইটার ভ্যালোসিটিও ইকুয়াল হওয়া লাগবে। মানে একদম টুইন বলা যায় আর কি, মিরর, এরকম আর কি। যে দুইটা অগ্রগামী তরঙ্গ একই সরল রেখা বরাবর বিপরীত দিক থেকে এসে একে অপরের উপর আপতিত হবে। তার মানে আসা লাগবে কোন দিক থেকে, বিপরীত দিক থেকে। বিপরীত দিক থেকে একে অপরের উপর আপতিত হবে, সুপার ইম্পোজ হবে, তখন যে নতুন তরঙ্গের সৃষ্টি হয় তাকে আমরা বলবো যে স্থির তরঙ্গ। আচ্ছা, কেন এটা স্থির তরঙ্গই বলা হইতেছে। তো স্থির তরঙ্গ নাম শুনে আমরা কি বুঝতেছি, যে যেই তরঙ্গটা আমার স্থির থাকবে তাকে আমরা বলি স্থির তরঙ্গ, মানে বেসিক কনসেপ্ট থেকে যে তরঙ্গ স্থির থাকবে তাকে বলবো স্থির তরঙ্গ। তো এখন কেন এই তরঙ্গটা স্থির হইতেছে, বা কেন তার নাম স্থির তরঙ্গ বলা হইতেছে, সেটা আমাদের একটু বোঝা লাগবে। তাহলে আগে আমরা একটু বেসিকটা ক্লিয়ার করে আসি, যে স্থির তরঙ্গ হওয়ার জন্য আমার যে দুইটা অগ্রগামী তরঙ্গের দরকার আছে, তাদের বৈশিষ্ট্যগুলো কি কি হওয়া লাগবে, তাদের সমান বিস্তারের হওয়া লাগবে, সমান কম্পাঙ্কের হওয়া লাগবে, তাদের ভ্যালোসিটি ইকুয়াল হওয়া লাগবে, এবং তাদের যে তরঙ্গ দৈর্ঘ্যটা এগুলো কিন্তু ইকুয়াল হওয়া লাগবে। তার মানে কি কি ইকুয়াল হওয়া লাগবে, এগুলো যদি লিখে দেয়, তাহলে আমার এখানে ল্যামডা ইকুয়াল হওয়া লাগবে, তরঙ্গের ভ্যালোসিটি ইকুয়াল হওয়া লাগবে, অ্যামপ্লিটিউডটা ইকুয়াল হওয়া লাগবে, ফ্রিকোয়েন্সিটা ইকুয়াল হওয়া লাগবে। এই বৈশিষ্ট্যগুলো যদি দুটো অগ্রগামী তরঙ্গ ফুলফিল করে, এবং তারা যদি একজন আরেকজনের উপর যদি সুপার ইম্পোজ করে বা মানে আপতিত হয়, তাহলে এখানে একটা স্থির তরঙ্গ তৈরি হবে। মানে চিন্তা করে এখানে একটা লব্ধি তরঙ্গ তৈরি হবে। এখন ওই লব্ধি তরঙ্গকে কেন স্থির তরঙ্গ বলা হয়েছে সেটা আমরা একটু দেখি। এবার আসি ফিগার গুলোর মধ্যে আসি। আচ্ছা, তো এখন এই স্থির তরঙ্গ তৈরি করার জন্য আমরা কি বললাম, যে দুইটা অগ্রগামী তরঙ্গ দরকার। মানে একটা অগ্রগামী তরঙ্গ যে দিক থেকে আসবে, আরেকটা অগ্রগামী তরঙ্গ ঠিক তার উল্টা দিক থেকে আসবে। দুইটা বিপরীত দিক থেকে অগ্রগামী তরঙ্গ আসছে, আসার ফলে এখানে একটা সুপার ইম্পোজ হইল। সেইভাবে চিন্তা করো যে এই জায়গার মধ্যে একটা সুপার ইম্পোজ হলে একটা লব্ধি তরঙ্গ তৈরি হয়েছে। এখন এই লব্ধি তরঙ্গটাকে কেন আমরা স্থির তরঙ্গ বলতেছি, তার কারণ আমি যে লব্ধি তরঙ্গ পাইছি, এই লব্ধি তরঙ্গের মধ্যে আমি কতগুলো পয়েন্ট পাবো। ধরো আমি প্রথম ফিগারটা নিয়ে কথা বলি, এটা আমার প্রথম ফিগারে ধরো আমি এরকম একটা পয়েন্ট নিয়ে কথা বলি, এখানে একটা পয়েন্ট চিন্তা করি, আবার এখানে আরেকটা পয়েন্ট চিন্তা করি, যে হলুদ কালার গুলো আমরা দুইটা পয়েন্ট চিন্তা করি। তো এরকম এই যে দুইটা অগ্রগামী তরঙ্গ যদি এই কন্ডিশন যদি ফুলফিল করে, এবং তারা একে অপরের উপর যদি সুপার ইম্পোজ হয়, তাহলে আমি কিছু কন্ডিশন দেখতে পাবো। কন্ডিশনের মধ্যে একটা যে লব্ধি তরঙ্গ যেটা তৈরি হবে, এই লব্ধি তরঙ্গের মধ্যে এরকম একটা কমন পয়েন্ট থাকবে, যেই পয়েন্টে
এই যে দেখো তো, মানে এরকম ঢেউ খেলানো দুইটা এসে একটা জায়গায় কিন্তু ইন্টারসেক্ট করবে। এরকম আমি মানে এরকম একটা পয়েন্ট পাবো যে পয়েন্টে আমার বিস্তারটা হবে জিরো। এখানে লিখে দিই, যে পয়েন্টে আমার বিস্তার বা অ্যামপ্লিচিউড এটা হবে হচ্ছে জিরো, মানে লব্ধি তরঙ্গটা কিন্তু দুইটা অগ্রগামী তরঙ্গের সুপার ইম্পোজের ফলে যে লব্ধি তরঙ্গ তৈরি হবে, তার মধ্যে আমি এরকম কিছু পয়েন্ট ফাইন্ড আউট করবো, মানে তৈরি হবে আর কি এরকম কিছু পয়েন্ট। এখন কেন তৈরি হয় সেগুলো একটু পরে আসবে। এরকম কিছু পয়েন্ট তৈরি হবে যে পয়েন্টে আমার তরঙ্গের বিস্তার হবে জিরো। আবার এরকম আমি কিছু পয়েন্ট আবিষ্কার করবো এখানে, যেখানে আমার ইয়াটা বলে অ্যামপ্লিচিউডটা হবে ম্যাক্সিমাম হবে। এই যে এরকম, মানে কোনো জায়গায় হচ্ছে আমি বিস্তারটা পাবো হচ্ছে একদম জিরো, এই যে এরকম। আর কোনো জায়গায় আমি বিস্তার পাবো হচ্ছে ম্যাক্সিমাম পাবো, যেমন আমি এইখানের কোনো পয়েন্ট যদি চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমার বিস্তারটা আবার ম্যাক্সিমাম। যে এইখানের কোনো পয়েন্টের কথা যদি চিন্তা করি, এখানে কিন্তু আবার এ ম্যাক্স আসবে, বিস্তারটা ম্যাক্সিমাম। আবার এইখানের কোনো পয়েন্ট যদি চিন্তা করি, এখানে কিন্তু আবার এ ইকুয়াল জিরো আসবে। তাহলে এরকম আমি কতগুলো পয়েন্ট পাবো যেখানে আমার এ মানে কি বলে বিস্তারটা জিরো হবে, অথবা আমি এরকম কিছু পয়েন্ট পাবো যেখানে হচ্ছে আমার বিস্তারটা ম্যাক্সিমাম হবে। আর ফিগারটা এরকম হতে পারে, অথবা আমার এরকম কিন্তু হতে পারে, যে এরকম আমি ধরো অনেকগুলো পয়েন্ট পাইলাম এখানে, যে এখানে হচ্ছে আমার বিস্তার হবে জিরো। আবার এরকম অনেকগুলো পয়েন্ট থাকবে যেখানে আমার বিস্তারটা ম্যাক্সিমাম হবে। এটা হচ্ছে আমার 2 নম্বর ফিগার, মানে এই ফিগারটা এরকম হতে পারে স্থির তরঙ্গটা। অথবা আমার 3 নম্বর ফিগার হতে পারে যে আমার এখানে অনেকগুলো থাকতে পারে, যেখানে অনেকগুলো থাকতে পারে হচ্ছে এরকম পয়েন্ট যেখানে হচ্ছে আমার বিস্তারটা হবে জিরো, বিস্তারটা হবে জিরো হবে। আবার কোনো কোনো জায়গায় কি হবে, বিস্তারটা ম্যাক্সিমাম হবে, এরকম। তাহলে শুরু থেকে আরেকবার সামারি করি, যে দুইটা অগ্রগামী তরঙ্গ পরস্পর বিপরীত দিক থেকে আসতেছে, আইসা একজন আরেকজনের উপর সুপার ইম্পোজ হয়েছে। সুপার ইম্পোজ হওয়ার ফলে আমি এখানে একটা লব্ধি তরঙ্গ পাইলাম। যে লব্ধি তরঙ্গের মধ্যে আমি দেখতেছি যে কোনো কোনো জায়গায় হচ্ছে বিস্তারটা জিরো হয়, আবার কোনো কোনো জায়গায় হচ্ছে বিস্তারটা ম্যাক্সিমাম হয়। তো এই কন্ডিশনটা যদি মানে তৈরি হয়, যে আমার চোখের সামনে যদি এই কন্ডিশনটা তৈরি হয়, তাহলে ওই তরঙ্গকে আমরা কি বলবো, স্থির তরঙ্গ। আচ্ছা, কেন এটাকে স্থির তরঙ্গ বলতেছি এবার আসি। কারণ দেখবা যেই পয়েন্ট গুলো তোমার বিস্তারটা জিরো, ওইখানে যেই কণাটা থাকবে অবশ্যই তো এখানে একটা কণা থাকবে, যে কণাটা হচ্ছে তরঙ্গটার উপর অবস্থিত। তো যে পয়েন্টে বিস্তারটা অলওয়েজ জিরো থাকবে, দেখো তরঙ্গটা কিন্তু এমনি কাঁপতে থাকে। হ্যাঁ, মানে এই যে এই ইকুয়াল জিরো যে পয়েন্ট গুলোতে লিখছি, এগুলো কিন্তু এগুলোতে কিন্তু আজীবন এই ইকুয়াল জিরো, অর্থাৎ এখানে কোনো বিস্তারই থাকবে না। এখন কেন বিস্তার থাকে না, এগুলোর প্রমাণে একটু পরে আসবে। আপাতত ধরে নাও যে এখানে কোনো বিস্তার থাকবে না, যে পয়েন্টে ইকুয়াল জিরো এটা আজীবন এ ইকুয়াল জিরোই থাকবে। আবার যেখানে এ ইকুয়াল মানে এটা ম্যাক্স হবে, সেখানে আজীবন এ ম্যাক্সই থাকবে। মানে এগুলোর বিস্তার কখনোই চেঞ্জ হবে না। কারণ যেই পার্টিকেলটার এ ইকুয়াল জিরো, এটা কিন্তু আজীবন এ ইকুয়াল জিরোই থাকবে। অর্থাৎ তার কোনো বিস্তারই হবে না, সে জাস্ট নিজের জায়গায় বসে থাকবে, তার কোনো লড়াচড়া নাই। আর যার এ ইকুয়াল ম্যাক্সিমাম, সে কিন্তু আপ ডাউন করতে থাকবে, জাস্ট এই জায়গায় দাঁড়িয়ে আপ ডাউন করতে থাকবে। আর যার এ ইকুয়াল জিরো, সে কিন্তু আজীবন স্থির বসে থাকবে, সে আপ ডাউনও করবে না, কোনো নড়াচড়া নেই, জায়গায় বসে থাকবে। তো এরকম যদি হয় যে কোনো কোনো কণার বিস্তার জিরো হয়, অর্থাৎ সে জায়গাতেই বসে থাকবে, তার কোনো আপ ডাউন নাই, নড়াচড়া নাই, তো আমরা কিন্তু বলতে পারি সে তার নিজের জায়গাতেই স্থির আছে। আবার এই এই কণাটা যে আছে, সে কিন্তু জাস্ট জায়গায় দাঁড়ায় লাফালাফি করবে, সে কিন্তু সামনে পিছনে কোনো জায়গায় যাবে না। তার ফলে খুব সীমাবদ্ধ একটা জায়গার মধ্যে, অল্প একটু জায়গার মধ্যে আমি এরকম দেখতে পাবো যে যে পয়েন্টটা কি হয়, যে তার নিজের জায়গাতেই স্থির আছে, সে উপরে যায় না, নিচেও যায় না, ডানেও যায় না, বামেও যায় না, একদম স্থির বসে আছে। হ্যাঁ, তোমরা হচ্ছে ইউটিউবে যদি সার্চ দাও স্টেশনারি ওয়েভ, তাহলে একটু অ্যানিমেশন দেখতে পারবা আর কি, যে কিভাবে হয় এগুলো। হ্যাঁ, তো আপাতত ধরে নাও যে এখানে একটা কণা আছে যেটা হচ্ছে বিস্তারটা জিরো, এবং সে আজীবন এখানে স্থির থাকবে। আবার এখানে কিছু কণা আছে যারা হচ্ছে আজীবন লাফালাফি করতে থাকবে। কারণ আমি অল্প একটু জায়গার মধ্যে এইরকম টাইপের একটা সিনারি কিন্তু দেখতে পাবো। এই যে স্থির তরঙ্গ যেটা তৈরি হয়, সেটা কিন্তু তোমার বিশাল বড় জায়গা নিয়ে কিন্তু তৈরি হয় না, সেটা কিন্তু অল্প একটু জায়গার মধ্যে এরকম সিনারি গুলো তৈরি হয়। যে কোনো কোনো পয়েন্টে বিস্তার জিরো হয়, আবার কোনো কোনো পয়েন্টে পয়েন্টে বিস্তার ম্যাক্সিমাম হয়। তাহলে যে পয়েন্টে বিস্তারটা জিরো হয়, ওই পয়েন্টে যে পার্টিকেলটা থাকবে, সে ডানে বামে উপরে নিচে কোনো জায়গাতে যাবে না, সে স্থির বসে থাকবে। এই জন্য কিন্তু এই ধরনের তরঙ্গের নাম দেওয়া হয়েছে কি, স্থির তরঙ্গ। এখানে যে বলে দিচ্ছে দেখো সংজ্ঞাটা খেয়াল করো, যখন সমান বিস্তার এবং কম্পাঙ্কের দুটি অগ্রগামী তরঙ্গ একই সরলরেখা বরাবর বিপরীত দিক থেকে এসে একে অপরের উপর আপতিত হয়, তখন যে নতুন তরঙ্গের সৃষ্টি হয়, যে লব্ধি তরঙ্গ তৈরি হয়, তাকে বলা হয় স্থির তরঙ্গ। কেন এটা স্থির তরঙ্গ বলে, এই তরঙ্গ মাধ্যমে নির্দিষ্ট সীমার মধ্যে সীমাবদ্ধ থাকে, অল্প একটু জায়গার মধ্যে এটা সীমাবদ্ধ থাকবে, এবং এটা কিন্তু সামনে অগ্রসর হবে না। কারণ সামনে যদি অগ্রসর হয়, তাহলে তো আমরা কি দেখছি যে এর আগের লেকচার গুলোতে, যে একটা তরঙ্গ কখন সামনের দিকে অগ্রসর হতো, যখন প্রত্যেকটা পার্টিকেল তাদের নিজের জায়গায় থেকে যখন উঠানামা করতো, তখন কিন্তু তরঙ্গটা সামনে অগ্রসর হইতো। তো এখন এইখানে যেহেতু এই তরঙ্গ যেহেতু উঠানামাই করতেছে না, নিজের জায়গায় যেহেতু স্থিরই আছে, তাই কিন্তু আমরা বলতে পারবো না যে এই তরঙ্গটা সামনে পিছনে কোনো জায়গায় যাইতেছে। অর্থাৎ এই মানে একটু জায়গার মধ্যে কিছু কণা আপ ডাউন করতে থাকবে, আর কিছু কণা স্থির থাকবে, তরঙ্গ আর সামনে পিছনে কিন্তু যাবে না। কেন যাবে না আশা করি বুঝতে পারতেছি, কারণ তরঙ্গ যদি সামনে বা পিছনে যাইতো, তাহলে কিন্তু কোনো কণার বিস্তার কিন্তু জিরো হওয়া পসিবল ছিল না। সবগুলো কণা কিন্তু আপ ডাউন করতো যদি তরঙ্গ সামনে বা পিছনে যাইতো। তার মানে এখানে যেহেতু আমি এরকম সিনারি দেখতে পাইছি যে একটা কণার বিস্তারটা জিরো হয়েছে, তার মানে কিন্তু আমি এখানে বুঝে যাবো যে এই তরঙ্গটা সামনেও যাইতেছে না, পিছিয়েও যাইতেছে না, অল্প একটু জায়গার মধ্যে বারবার কন্টিনিউ হইতেছে। যে কোনো কণা মানে বিস্তার জিরো হইতেছে, আবার কোনো কণার বিস্তার ম্যাক্সিমাম হইতেছে, এভাবে লাফালাফি করতেছে। এটা কি হবে, মানে খুব অল্প একটা জায়গার মধ্যে হবে। তো এটাই বলা হয়েছে যে এই তরঙ্গ মাধ্যমে নির্দিষ্ট সীমার মধ্যে সীমাবদ্ধ থাকে এবং সামনে অগ্রসর হয় না। সে কিন্তু সামনে বা পিছনে কোথাও অগ্রসর হয় না, অল্প একটু জায়গার মধ্যে এই সিনারিটা হইতে থাকে। আচ্ছা, এবার আসি স্থির তরঙ্গের মূল বৈশিষ্ট্যের মধ্যে।
এখানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে নিষ্পন্দ বিন্দু বা নোড, আরেকটা হচ্ছে সুস্পন্দ বিন্দু বা হচ্ছে অ্যান্টি। তো নিষ্পন্দ বিন্দু কোন গুলার বলবো, যেই পয়েন্ট গুলাতে আমি দেখতে পাবো আমার বিস্তারটা হবে জিরো, ওই বিন্দুগুলোকে আমি বলবো যে নিষ্পন্দ বিন্দু বা হচ্ছে নোড। আর যেই পয়েন্ট গুলাতে বা যেই পার্টিকেল গুলার বিস্তারটা হবে ম্যাক্সিমাম, এই যে আপ ডাউন করতে থাকবে, এখানে উপরে নিচে আপ ডাউন করতে থাকবে, তাহলে ওই বিন্দুগুলোকে আমরা কি বলবো, সুস্পন্দ বিন্দু বা হচ্ছে অ্যান্টিনোড। এই যে বলা আছে এখানে, নিষ্পন্দ বিন্দু কারা, যারা হচ্ছে তরঙ্গের যে বিন্দুগুলোতে কণার বিস্তারটা হবে শূন্য, তারা হচ্ছে নিষ্পন্দ বিন্দু। আর সুস্পন্দ বিন্দু কারা, যে বিস্তারটা হবে সর্বোচ্চ, তারা হচ্ছে সুস্পন্দ বিন্দু। ঠিক আছে, তাহলে এগুলো কি নোড আর এগুলো কি অ্যান্টিনোড। যেখানে এ ম্যাক্সিমাম হবে সেগুলো হবে অ্যান্টিনোড, আর যেখানে হচ্ছে এ = 0 হবে সেগুলো হবে হচ্ছে নোড। তো এখন আরেকটা জিনিস খেয়াল করো, যে আমরা কিন্তু তরঙ্গের সংজ্ঞাতেই পড়ছিলাম যে তরঙ্গ সামনে পিছনে অগ্রসর হয়ে কিন্তু সে এনার্জি ট্রান্সফার করে। তার মানে স্থির তরঙ্গ যেহেতু অল্প একটু জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে, সে সামনেও যায় না পিছেও যায় না, তার 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 ফলে কি হয়, যে এটা কিন্তু কোনো শক্তি স্থানান্তর কিন্তু করতে পারে না। তার মানে স্থির তরঙ্গ কিন্তু কোনো প্রকার এনার্জি ট্রান্সফার কিন্তু করতে পারে না। এটা কিন্তু বলছে এখানে শক্তি সঞ্চালনের ব্যাপারে, যে স্থির তরঙ্গটির মাধ্যমে শক্তি এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয় না, বরং তরঙ্গটার মধ্যেই সীমাবদ্ধ থাকে। অর্থাৎ তরঙ্গের রেঞ্জ যতটুকু পর্যন্ত থাকবে, শক্তিটা কিন্তু ওই জায়গার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, যে শক্তি কিন্তু সামনে পিছনে কোনো জায়গাতেই সঞ্চালিত হবে না। এই হচ্ছে স্থির তরঙ্গের বেসিক কথাবার্তা আর কি, যে মেইন থিওরিটা। এখন হচ্ছে আমরা প্রমাণের মধ্যে আসবো। দেখো একটু পর্যন্ত কথাবার্তা ক্লিয়ার কিনা একটু জানাও। জি ভাইয়া। আচ্ছা, আমরা তাহলে হচ্ছে সামনে আগাই। তো এটা ছিল যে আমাদের একদম বেসিক কথাবার্তা স্থির তরঙ্গ নিয়ে। এখন এই স্থির তরঙ্গের মধ্যে দুইটা কেস হইতে পারে। হ্যাঁ, কিরকম কেস আমি বলি, যে প্রথম কেসটা হচ্ছে, আচ্ছা এখানে এখানে আসি, যে প্রথম কেসটা কি বলবো, মুক্ত প্রান্ত। অর্থাৎ তোমার ডান সাইড থেকে ধরো, বাম থেকে ডানে একটা অগ্রগামী তরঙ্গ আসতেছে, মানে এটা যে কোনো জায়গা থেকে আসতে পারে, ফ্রি ইন, হ্যাঁ যে কোনো জায়গা থেকে আসতে পারে। আবার বাম থেকে ডানে আরেকটা আরেকটা হচ্ছে তোমার অগ্রগামী তরঙ্গ আসতে পারে, এটা যে কোনো জায়গা থেকে আসতে পারে, মানে মুক্ত আর কি, কোনো ধরা বাঁধা নিয়ম নাই। তো বদ্ধটাও একসাথে থিওরিটা বলে ফেলি, তাই হচ্ছে একটু রিলেট করতে ইজি হবে। তাহলে মুক্ত কি, যে তার এ সাইডে কোনো বদ্ধ জায়গা নাই, মুক্ত একদম মুক্ত, খালি কোনো কি বলে প্রতিবন্ধক নাই। এটা হচ্ছে কেস ওয়ান। আর কেস টু কি বলবো আমরা, যে ক্লোজড ইন, যদি বদ্ধ হয়, এই প্রান্তগুলো যদি বদ্ধ হয়, যে আমি দুইটা লাঠি দিয়ে, দুইটা লাঠির মধ্যে হচ্ছে তরঙ্গটা সীমাবদ্ধ করে দিলাম। এই যে, বা এইভাবে চিন্তা করতে পারো, যে এইখান থেকে আমি একটা তরঙ্গের একটু ঝাঁকানি দিলাম, তাহলে এই তরঙ্গটা এভাবে গিয়া এইখানে হচ্ছে একটা বাধা খাইলো, বাধা খাইয়া আবার উল্টা দিকে সে ব্যাক করলো। এরকম চিন্তা করতে পারো, যদি বদ্ধ প্রান্ত যদি হয়। আর মুক্ত প্রান্তের জন্য কি চিন্তা করবো, যে ডান দিক থেকে বাম দিকে একটা তরঙ্গ যাইতেছে, বাম দিক থেকে ডান দিকে আরেকটা তরঙ্গ যাইতেছে, তারা একটা ক্ষুদ্র জায়গায় সুপার ইম্পোজ করতেছে, এবং ওই জায়গায় আমি স্থির তরঙ্গ দেখতে পাইতেছি। তো আমরা এখন ধরে নেই যে এদিক থেকে ধরো একটা তরঙ্গ যাইতেছে এদিক বরাবর, আর এদিক থেকে ধরো আরেকটা তরঙ্গ আসতেছে এই যে এদিক বরাবর আসতেছে। দুইটা তরঙ্গ হচ্ছে একদম মুক্ত প্রান্ত, এই প্রান্তগুলো কি মুক্ত, এগুলো এখানে কিন্তু কোনো প্রতিবন্ধক নাই। তো দুইটা প্রান্ত হচ্ছে মুক্ত, দুই প্রান্ত হচ্ছে মুক্ত। তো এখান দিয়ে আমার একটা অগ্রগামী তরঙ্গ আসতেছে, এই যে তোমার বাম দিক থেকে ডান দিকে, আবার ডান দিক থেকে বাম দিকে আরেকটা আরেকটা হচ্ছে অগ্রগামী তরঙ্গ আসতেছে। তো দুইটা তরঙ্গ এই জায়গাতে আসে হচ্ছে সুপার ইম্পোজ হয়েছে। তো দুইটা তরঙ্গ যদি সুপার ইম্পোজ হয়, তাহলে আমাদের এতক্ষণের কথাবার্তা অনুযায়ী কি, আমরা হচ্ছে কোনো কোনো জায়গায় বিস্তারটা পাবো হচ্ছে জিরো, আবার কোনো কোনো জায়গায় বিস্তারটা পাবো হচ্ছে ম্যাক্সিমাম। তার মানে মোটামুটি এইরকম টাইপের একটা স্থির তরঙ্গ কিন্তু তৈরি হবে, যেখানে হচ্ছে তোমার এই এই কণাগুলো, হ্যাঁ এখানে রেড কালার পয়েন্ট দিয়ে দেখে, এই যে কতগুলো কণা আছে, এগুলো কিন্তু আজীবন স্থির থাকবে, এগুলো কিন্তু কোনো ওঠানামা নেই। হ্যাঁ, এই যে রেড কালার যে কণাগুলো আছে, এগুলো কিন্তু আজীবন এই যে লাইন আছে ওই লাইনের উপরে কিন্তু থাকবে, তারা কোনো উঠানামা করবে না, তারা স্থির থাকবে। আবার ধরো গ্রিন কালার যে পয়েন্ট গুলোর কথা বলতেছি, হ্যাঁ গ্রিন কালার, এরা কিন্তু সবসময় আপ ডাউন করতে থাকবে, তাদের নিজের জায়গায় দাঁড়ায় আপ ডাউন করতে থাকবে। আর রেড কালার গুলো হচ্ছে তাদের কোনো আপ ডাউন নাই, তারা নিজের জায়গাতে স্থির থাকবে। আচ্ছা, তো এখন আমরা যেই ধরো বাম দিক লেফট থেকে রাইটের দিকে হচ্ছে একটা তরঙ্গ যাইতেছে, আর একটা ধরো রাইট থেকে লেফটের দিকে আরেকটা তরঙ্গ যাইতেছে। তো রাইট থেকে লেফটের লেফট থেকে রাইটের দিকে যে তরঙ্গটা যাইতেছে তার ইকুয়েশনকে আমরা বললাম হচ্ছে ওয়াই ওয়ান। আর রাইট থেকে লেফটের দিকে যে তরঙ্গটা যাইতেছে তার ইকুয়েশনকে আমরা বললাম হচ্ছে ওয়াই টু। তো এরা যেহেতু এক একটা অগ্রগামী তরঙ্গ, তার মানে আমরা কিন্তু ওয়াই ওয়ান এর ইকুয়েশনটা কিন্তু ইজিলি বলতে পারবো, যে ওয়াই ওয়ান ইকুয়াল কি হবে, যে এ, মানে বিস্তারটাকে যদি আমি এ বলি, এ সাইন 2 পাই বাই ল্যামডা, 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস হচ্ছে এক্স, আমরা এটা বলতে পারবো ওয়াই ওয়ান এর জন্য। আচ্ছা, তাহলে ওয়াই টু এর জন্য কি বলতে পারবো, যে এ সাইন 2 পাই বাই ল্যামডা, তখন কিন্তু ভিটি মাইনাস এক্স না, তখন হয়ে যাবে কি ভিটি প্লাস এক্স। তো কেন প্লাস মাইনাসের ব্যাপারগুলো, এগুলো আশা করি আমি এক নাম্বারেই বুঝে আসছি। তো আশা করি এগুলো বুঝতে পারছো, যে কেন যে বাম দিক থেকে ডান দিকে এজন্য মাইনাস ইউজ করছি, আর ডান দিক থেকে যদি বাম দিকে হয় এজন্য আমি প্লাস ইউজ করছি, কারণ দুইটা ডিফারেন্ট তরঙ্গ, কিন্তু দুইটা ডিফারেন্ট তরঙ্গ। ডিফারেন্ট বলতে ধরো দুইটা সোর্স থেকে ধরো সেম তরঙ্গই তৈরি হয়েছে এরকম আর কি। তো ডান দিক থেকে বাম দিকে এবং বাম দিক থেকে ডান দিকে যাওয়ার কারণে একটার মধ্যে মাইনাস এক্স আর একটার মধ্যে প্লাস এক্স। তো এখন আমি যদি চিন্তা করি যে তাদের মধ্যে দশা পার্থক্যটা কত, যে তাদের মধ্যে এই যে দুইটা সমীকরণ, তাদের মধ্যে দশা পার্থক্য কত, দশা পার্থক্য কিন্তু জিরো। দশা পার্থক্য ইকুয়াল হচ্ছে জিরো, দশা পার্থক্য জিরো। আচ্ছা, দশা পার্থক্য কেন জিরো হয়েছে এটার ব্যাপারটা আমি যখন কেস টু পড়াবো তখন একটু রিলেট করতে পারবো। আপাতত ধরে নাও যে এখানে তাদের মধ্যে দশা পার্থক্য জিরো, কেন জিরো হয়েছে এটা একটু পরে বুঝাবো।
আচ্ছা, তো এখন তো এই জায়গার মধ্যে যেহেতু দুইটা তরঙ্গ সুপার ইম্পোজ হয়েছে, তাহলে এই জায়গাতে আমি কি পাবো, একটা লব্ধি তরঙ্গ পাবো। যে ধরো লব্ধি তরঙ্গকে আমি বলা হচ্ছে ওয়াই নেট। হ্যাঁ, লব্ধি তরঙ্গ আমি পাইলাম এখানে। ওয়াই নেটের ইকুয়েশন কি হবে, ওয়াই নেট ইকুয়াল, ধরো ভেক্টর দিয়ে যদি প্রকাশ করি তাহলে কি হবে, এই যে ওয়াই 1 প্লাস হচ্ছে ওয়াই 2। এই ওয়াই নেট যেটা, সেটা কি আসলে আমার স্ট্যান্ডিং ওয়েভের ইকুয়েশনটা, কিন্তু স্ট্যান্ডিং ওয়েভের ইকুয়েশন। তাহলে এখন আমি এই দুইটা তরঙ্গের সমীকরণকে যোগ করব। তো দুইটাতে যদি যোগ করতে যাই, তাহলে তোমার কমন জিনিস আছে কি, এই যে বিস্তারটা হচ্ছে কমন। আচ্ছা, আগে বলে নি যে ওইখানে ওয়াই 1 আর ওয়াই 2 যে তরঙ্গগুলো আছে, তাদের উভয়ের ফ্রিকোয়েন্সি সেম হবে, তরঙ্গ দৈর্ঘ্য সেম হবে, বিস্তারটা সেম হবে, এবং উভয়ের ভ্যালোসিটি সেম হবে। এই চারটা জিনিস দুইটা তরঙ্গের জন্যই সেম হবে। তাহলে ওয়াই 1 এখানে বসাও, তাহলে হচ্ছে দুইটা থেকে আমি এটারে কমন নিয়ে ফেললাম, তাহলে এখানে বাকি থাকবে কি, যে সাইন 2 পাই বাই ল্যামডা, 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স প্লাস সাইন 2 পাই বাই ল্যামডা ভিটি প্লাস এক্স, 2 পাই বাই ল্যামডা ভিটি প্লাস হচ্ছে এক্স। আচ্ছা, তো এবার এখানে আমি সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র অ্যাপ্লাই করবো। তো একটু মনে মনে ক্যালকুলেশন করো, সাইন সি প্লাস হচ্ছে সাইন ডি। সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র কি ছিল, যে 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা এ তো এর মতো থাকবে, সাইন সি প্লাস সাইন ডি, তাহলে 2 সাইন সি প্লাস ডি বাই 2। তো 2 পাই বাই ল্যামডাটাও থাকবে এখানে, সি প্লাস ডি বাই 2। তাহলে এটার সাথে এটাতে যোগ করলে কি হয়, এক্স গুলা বাদ যাবে, উপরে থাকবে কি, দুইটা ভিটি থাকবে, দুইটা ভিটিতে 2 দিয়ে ভাগ করলে শুধু একটা ভিটি হবে আর কি। তোমার বুঝতে সমস্যা হলে তুমি ভাঙ্গা ভাঙ্গা ক্যালকুলেশন করে দেখতে পারো, সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র ব্যবহার করে। আচ্ছা, এখান থেকে এটা পাবো, আর এখান থেকে কি কি থাকবে, যে কস, সি মাইনাস ডি বাই 2। আচ্ছা, তো সি মাইনাস ডি বাই 2 করলেও আমি 2 পাই বাই ল্যামডাটা থাকবে, সি মাইনাস ডি বাই 2 করলে ওই যে -2x থাকবে, আর 2 দিয়ে ভাগ করলে -x থাকবে। তো কজের ভিতরে মাইনাস মানে কি, এটা প্লাস হয়ে যাবে। তো আলটিমেটলি আমার এখানে থাকবে কিন্তু এটা। তারপরে বলতেছি, তোমার যদি এই লাইনটা বুঝতে সমস্যা হয়, তুমি একদম ভাঙ্গে ভাঙ্গে ক্যালকুলেশন করে আরো 2-3 লাইন বাড়ায় তুমি করো এটা, সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র, তাহলে আমার এই জিনিসটাই হচ্ছে আসবে এখানে। আচ্ছা, তো এই যে আমি এই যে জিনিসটা পাইলাম, এটা আমি কি পাইলাম, এটা হচ্ছে আমার স্থির তরঙ্গের ইকুয়েশনটা, যে স্ট্যান্ডিং ওয়েভের ইকুয়েশনটা। স্ট্যান্ডিং ওয়েভের স্ট্যান্ডিং ওয়েভ যেটা আছে তার ইকুয়েশনটা হচ্ছে এটা পাইলাম। ওয়াই নেট যেটা ছিল সেটা আসলে আমার স্ট্যান্ডিং ওয়েভের ইকুয়েশনটা আছে। তো এই ইকুয়েশন অনুযায়ী আমার মেইন অংশ কোনটা, এই যে ভিটির অংশটা, এটা কিন্তু মেইন অংশ। আর মানে এই পার্টটা বাদে বাকি যেটা থাকবে সেটা কি, বিস্তার। তাহলে এই যে স্ট্যান্ডিং ওয়েভ যেটা পাইছি, এই তো এইটার বিস্তারটা তাহলে কত হচ্ছে, এই তরঙ্গটা মানে লব্ধি তরঙ্গের বিস্তারটা তাহলে কত হচ্ছে একটু দেখি। এই বিস্তারটাকে ধরো আমি এ প্রাইম নাম দিলাম, তাহলে এ প্রাইমের ভ্যালু কত আসবে, এই যে সাইনের পার্ট যেটা, এইটুক বাদ দিয়ে, কেন এইটুক বাদ দিয়ে, কারণ এই ভিটিটা যার সাথে আছে, হ্যাঁ, এই পার্ট বাদ দিয়ে বাকি যেটা থাকবে সেটা হবে বিস্তার। তাহলে বিস্তারের অংশে কত আসতেছে, 2a cos 2 পাই এক্স বাই ল্যামডা, 2 পাই এক্স বাই হচ্ছে ল্যামডা, এটা হচ্ছে কি আমার লব্ধি তরঙ্গের বিস্তারটা। এটা কি লব্ধি তরঙ্গের বিস্তারটা, এই যে লব্ধি তরঙ্গটা কি, যে এখান থেকে যতটুকু পর্যন্ত উঠবে আর কি, সেটা হচ্ছে যে লব্ধি তরঙ্গের বিস্তারটা কত, সেটা হচ্ছে এটা আর কি। তো এখন আমরা দেখলাম কি, যে আমার এই যে 2a cos 2 পাই এক্স বাই ল্যামডা, এটা যেটা আসলে এটা কি, এটা হচ্ছে আমার স্থির তরঙ্গ বা লব্ধি তরঙ্গের যে বিস্তার সেটা। তো এটা এই যে বিস্তার আছে, এই বিস্তার আমরা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু বের করবো এবং মিনিমাম ভ্যালু বের করবো। তাহলে এই যে এ প্রাইম যেটা আছে, সেটার ম্যাক্সিমাম ভ্যালুর জন্য আমি কি পাবো, আমি পাবো কিন্তু অ্যান্টি নোড পাবো। এই ম্যাক্সিমাম ভ্যালুর জন্য আমি কি পাবো, এন পাবো। এন মানে হচ্ছে অ্যান্টি নোড, হচ্ছে সুস্পন্দ বিন্দু, বাংলায় বলে সুস্পন্দ বিন্দু। আর এ প্রাইমের মিনিমাম ভ্যালুর জন্য, মিনিমাম ভ্যালু কত, 0। এ প্রাইমের মিনিমাম ভ্যালুর জন্য আমি কি পাবো, নোড পাবো, বা হচ্ছে নিস্পন্দ বিন্দু। নিস্পন্দ বিন্দু কোনগুলো, ওই যে লাল কালার যেগুলো আছে এগুলো হচ্ছে নিস্পন্দ বিন্দু, সবুজ কালার যেগুলো এগুলো হচ্ছে সুস্পন্দ বিন্দু। তো নিচের দিকে কিন্তু সুস্পন্দ বিন্দু গুলো, মানে যেগুলোর বিস্তারটা হবে ম্যাক্সিমাম পজিটিভ দিকে অথবা নেগেটিভ দিকে, এগুলারে বলি হচ্ছে কি আমরা অ্যান্টি নোড বা হচ্ছে সুস্পন্দ বিন্দু। আর যেগুলো বিস্তার 0, যে লাল কালার যে পয়েন্ট গুলো, এগুলোরে বলি হচ্ছে আমরা নোড বা হচ্ছে নিস্পন্দ বিন্দু। আচ্ছা, তো আশা করি এতটুকু বোঝা গেছে। এখন আমরা একটু নেক্সট পেজে আসি। আমরা হচ্ছে এবার এম এক্স এর জন্য কিছু কন্ডিশন দেখতে চাই। তো ধরো আমরা এখন চিন্তা করবো হচ্ছে অ্যান্টি নোডের জন্য, অ্যান্টি নোড বা হচ্ছে সুস্পন্দ বিন্দু, অ্যান্টি নোডস এর জন্য। আচ্ছা, তো অ্যান্টি নোডস এর জন্য কি হওয়া লাগবে, আমার যে এ প্রাইম যেটা আছে বা লব্ধি তরঙ্গের যে বিস্তার আছে সেটাকে আমার ম্যাক্সিমাম হওয়া লাগবে। আচ্ছা, এখন লব্ধি তরঙ্গের বিস্তারটা আমি কত পাইছিলাম, যে এ প্রাইম ইকুয়াল 2a cos 2 পাই এক্স বাই ল্যামডা, 2 পাই এক্স ডিভাইড হচ্ছে ল্যামডা, এটাই ছিল লব্ধি তরঙ্গের বিস্তারটা। আচ্ছা, ভালো কথা। তো এখন তাহলে চিন্তা করো যে এটার ম্যাক্সিমাম ভ্যালু তাহলে কত হওয়া পসিবল, এ প্রাইমের ম্যাক্সিমাম ভ্যালু যদি বলি, যে এ প্রাইমের ম্যাক্সিমাম ভ্যালু কত হওয়া পসিবল, যে +-2a, রাইট, +-2a। এটার ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু এতই হওয়া পসিবল, কারণ যে সাইডে যে কজের যে পার্ট আছে, তো কজের ম্যাক্সিমাম ভ্যালু কত, কজের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে +-1, +-1। তার মানে আমি সাম্যাবস্থানের লাইন থেকে কত দূরত্বে আমি হচ্ছে সুস্পন্দ বিন্দু পাবো, +-2a, মানে উপরের দিকে +2a আর নিচের দিকে হচ্ছে -2, এতটুকু দূরত্বে হচ্ছে আমি ইয়াটা পাবো আর কি, যে কি বলে সুস্পন্দ বিন্দুটা পাবো। তার মানে এই যে এখানের যে সাম্যাবস্থার যে লাইন আছে তার থেকে উপরের দিকে 2a এবং নিচের দিকে -2a, এরকম দুইটা পজিশনে আমি সুস্পন্দ বিন্দুটা পাবো। তো এখন এই সুস্পন্দ বিন্দুর জন্য আমার ল্যামডাটা কত হওয়া উচিত, আমরা সেটা একটু দেখে ফেলি। তো এখন যে cos 2 পাই এক্স বাই ল্যামডা, এটা
এটার ভ্যালু তাহলে কত, প্লাস মাইনাস ওয়ান। তাহলে কজ 2π x/λ, এটার ভ্যালু কত হওয়া লাগবে, প্লাস মাইনাস ওয়ান হওয়া লাগবে। কার জন্য, আমার অ্যান্টি নোডের জন্য, অ্যান্টি নোডের জন্য আমরা কথা বলতেছি। তাহলে কজ কত এর ভ্যালু প্লাস মাইনাস ওয়ান, যে কজ কজ কত কত আছে, যেমন হচ্ছে তোমার কজ জিরোর ভ্যালু কত, কজ জিরোর ভ্যালু কিন্তু ওয়ান, আবার কজ 180 ভ্যালু কিন্তু তোমার মাইনাস ওয়ান। তাহলে এটা দাঁড়াবে হচ্ছে এরকম যে 0, 180, তারপর 2π এর জন্য দেখবে আসবে, তারপর 3π, এরকম চলতে চলতে nπ পর্যন্ত যাবে, একদম nπ পর্যন্ত যাবে। অর্থাৎ যে কোনো গুণিতকের জন্য আর কি, যে কোনো সরল গুণিতকের জন্য কজের ভ্যালু প্লাস ওয়ান অথবা মাইনাস ওয়ান হবে। তাহলে বোথ সাইড থেকে আমরা হচ্ছে কজ কজ যদি ক্যান্সেল আউট করি, তাহলে আমাদের এখানে বাকি থাকবে কি, যে 2π x/λ। আচ্ছা, পাই গুলো বাদ দিয়ে দিলাম, তাহলে বাকি থাকবে কি, যে 2x/λ, 2x/λ ইকুয়াল 0π, হ্যাঁ 2π, তারপর হচ্ছে 3π, তারপর ডট 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 একদম nπ পর্যন্ত যাবে এটা। আচ্ছা, তো এবার আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এখান থেকে ধরো এক্সটা যদি বের করতে চাই, তাহলে হচ্ছে সবগুলাই আমি একটা কাজ করি, যে 2 দিয়া ভাগ করে দিই। 2 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে এখানে কত থাকবে, আচ্ছা 2 দিয়ে ভাগ করে ল্যামডা দিয়ে গুণ করে দিই, তাহলে প্রথমটা তো জিরো আসবে। এরপরটারে 2 দিয়ে ভাগ করে ল্যামডা দিয়ে যদি গুণ করি, আচ্ছা আমি তো মনে হয় পাইগুলারে তো সবগুলা থেকে বাদ দিয়ে দিছিলাম, তাই নাকি? হ্যাঁ, পাইগুলারে তো সবগুলা থেকে বাদ দিয়ে দিছিলাম, যেমন এখানে যে 2 এর সাথে যে পাই ছিল, আর এখানে যে সবগুলো পাই, সবগুলো তো বাদ দিয়ে দিছিলাম। তার মানে পাইগুলো তো এখানে লেখার আর দরকার নেই। তার মানে পাইগুলারে সরাই দিই এখানে, পাইগুলো তো ক্যান্সেল আউট হয়ে গেছে। তাহলে এখানে থাকবে ওয়ান। আচ্ছা, তো ল্যামডা যদি গুণ করি, ল্যামডা গুণ করে আমি 2 দিয়ে ভাগ করতেছি, তাহলে এখানে টু থাকবে। ল্যামডা গুণ করে আমি 2 দিয়ে ভাগ করতেছি, 3λ/2। হ্যাঁ, 3λ/2, এভাবে ডট ডট চলতে চলতে n λ/2। ঠিক আছে কিনা আরেকবার চেক দিই, যে সবগুলোর সাথে ল্যামডা গুণ করলাম। আচ্ছা, সবগুলোর সাথে হচ্ছে ল্যামডা গুণ করলে 2λ, 3λ, n λ হবে। তারপর হচ্ছে আমি 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে ব্যাপারটা এরকমই দাঁড়াইলো। আচ্ছা, হইলো। এরপরে আসি, এরপরে এরপর হচ্ছে একটা কাজ করি, যে আমি এগুলারে এক্স ইকুয়াল, প্রথমটা 0 0 0 0 মতোই থাকলো। আচ্ছা, এরপরটা আমি একটু λ/4 লিখতে চাই। λ/4 যদি লিখি, তাহলে সামনে কত দেওয়া লাগবে, 2 দেওয়া লাগবে। আচ্ছা, এরপরেরটারে আমি λ/4 লিখতে চাই, তাহলে সামনে কত দেওয়া লাগবে, 4 দেওয়া লাগবে। আচ্ছা, এরপরেরটারে আমি λ/4 লিখতে চাই, তাহলে সামনে কত দেওয়া লাগবে, 6 দেওয়া লাগবে, তাই তো? হ্যাঁ, কাটাকাটি করলে 3/2। হুম। আচ্ছা, তারপরে ডট 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 এভাবে চলতেছে, চলতে চলতে আমি এটারও λ/4 লিখতে চাই, তাহলে সামনে কত দেওয়া লাগবে, বা এখানে কত দেওয়া লাগবে, 2n দেওয়া লাগবে, তাহলে কাটাকাটি করলে n λ/2 হবে এরকম। আচ্ছা, তো দেখো আমার সিরিজের মতো ছিল হচ্ছে এই ব্যাপারটা। তো λ/2 ছিল সবগুলো, তো λ/2টারে আমি হচ্ছে λ/4 এ কনভার্ট করলাম। λ/4 এ কনভার্ট করে দেখলাম যে λ/4 এর, হ্যাঁ, জিরোটা সহ এবং হচ্ছে λ/4 এর জোড় যে গণিতক গুলো আছে, 2, 4, 6 এবং 2n, λ/4 এর জোড় গণিতকের জন্য আমরা কি পাইতেছি, সুস্পন্দ বিন্দু পাইতেছি। তাহলে আমরা এখান থেকে মনে রাখবো যে মুক্ত প্রান্তের জন্য, যে মুক্ত প্রান্তের কেসে, মুক্ত প্রান্তের কেসে λ/4 এর এর জোড় গণিতকের জন্য, এর হচ্ছে জোড় গণিতক, এর জোড় গণিতকের জন্য আমি কি পাবো, যে মানে এক্স এর ভ্যালু, হ্যাঁ, পথ পার্থক্য যেটা আর কি, যে λ/4 এর জোড় গণিতকের জন্য আমি এখানে পাবো হচ্ছে অ্যান্টিনোড বা হচ্ছে সুস্পন্দ বিন্দু, সুস্পন্দ বিন্দু, সুস্পন্দ বিন্দু। সো কেস গুলা কিন্তু মনে রাখা লাগবে, যে মুক্ত প্রান্তের কেসের জন্য λ/4 এর জোড় গুণিতকের জন্য আমি পাইতেছি সুস্পন্দ বিন্দু। তো সুস্পন্দ বিন্দু কেন, ওই যে আমরা কিন্তু শুরুতে বলছিলাম যে অ্যান্টি নোডের জন্য, যেখানে হচ্ছে আমার এ প্রাইমটা ম্যাক্সিমাম হবে, লব্ধি তরঙ্গের বিস্তারটা ম্যাক্সিমাম হবে। তো লব্ধি তরঙ্গের বিস্তার ম্যাক্সিমাম ধরে আমরা দেখলাম যে কোন কোন পয়েন্টে হচ্ছে আমার সুস্পন্দ বিন্দুগুলো তৈরি হতে পারে, যে একদম সাম্যাবস্থানে, অথবা λ/4 এর জোড় গুণিতক অবস্থানে। হ্যাঁ, তো আমরা এখান থেকে পরে ফিগারটা দেখবো, প্যারা নাই, ফিগারটার মধ্যে আরো ইজিলি ক্লিয়ার হবে। এই যে এখানে আর কি, যে যেই পয়েন্ট গুলোতে হচ্ছে সুস্পন্দ, যে পয়েন্ট গুলো আছে, হ্যাঁ, যেই যেখানে হচ্ছে সুস্পন্দ পয়েন্ট গুলো আছে, সেখানে হচ্ছে আমরা পাবো কি, ওই যে তোমার λ/4 এর জোড় গণিতক থাকবে আর কি। তো এটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন একটু পরেই দেখাবো, অ্যান্টি নোটটা মানে নোটটা আলোচনা করে। তো আপাতত এটা ধরে নাও যে মুক্ত প্রান্তের জন্য কি λ/4 এর জোড় গণিতকে আমরা কি পাবো, সুস্পন্দ বিন্দু। তো এক্স ইকুয়াল কিন্তু আমরা এই জিনিসটাই পাইলাম, যে λ/4 এর জোড় গণিতকে আমার থাকতেছে হচ্ছে অ্যান্টি নোট বা হচ্ছে সুস্পন্দ বিন্দু গুলো। সেটা কি হলো, অফ হয়ে গেল? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো λ/4 এর জোড় গণিতকে আমরা পাবো হচ্ছে সুস্পন্দ বিন্দু মুক্ত প্রান্তের জন্য। এবার আসি হচ্ছে এ প্রাইমটা যদি মিনিমাম হয়, হ্যাঁ, এ প্রাইমটা যদি হয় মিনিমাম, এ প্রাইমটা যদি হয় মিনিমাম, তো এ প্রাইম যদি মিনিমাম হয়, তাহলে আমি কি পাবো এখানে, যে নোট পাবো, নোট বা হচ্ছে নিস্পন্দ বিন্দু পাবো। আচ্ছা, এখন তাহলে খেয়াল করো যে আমি এখান থেকে বুঝে দিই আর ব্যাখ্যা না লিখি,
যে সুস্পন্দ বিন্দুগুলা যদি হয় 0 বা λ/4 এর জোড় গুণিতক গুলার জন্য যদি আমি সুস্পন্দ বিন্দু পাই, তাহলে বিজোড় গণিতক গুলোর জন্য অর্থাৎ λ/4 এর বিজোড় গণিতক গুলোর জন্য কি পাবো, কি থাকবে, যে একটা নিষ্পন্দ বিন্দু থাকবে, অর্থাৎ এই যে λ/4 এর জোড় গুণিতক 2 আর λ/4 এর জোড় গুণিতক 4। এই 2 আর 4 এর 4 এর জন্য আমি কি পাবো এখানে সুস্পন্দ বিন্দু। তাহলে λ/4 এর যে বিজোড় গণিতক আছে অর্থাৎ 3λ/4, এটার জন্য তাহলে কি পাবো আমি, নিষ্পন্দ বিন্দু পাবো। সহজ কথা কিন্তু। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে নিষ্পন্দ বিন্দুর জন্য আমার এক্স এর ভ্যালু গুলো কত আসবে, যে λ/4 এর বিজোড় গণিতকটা, এই যে λ/4 1λ/4, তারপর হচ্ছে 3λ/4, তারপর হচ্ছে 5λ/4, এইভাবে আর কি চলতে থাকবে। চলতে চলতে কত পর্যন্ত যাবে, 2n+1 ইন্টু λ/4। মানে λ/4 এর বিজোড় গণিতক গুলোর জন্য আমি পাবো হচ্ছে এখানে নিস্পন্দ বিন্দু। λ/4 এর জোড় গণিতক গুলোর জন্য পাইছিলাম সুস্পন্দ বিন্দু। আর λ/4 এর বিজোড় গণিতকের জন্য, λ/4 এর বিজোড় গণিতক, তো এর বিজোড় গণিতক, এই বিজোড় গণিতক গুলোর জন্য আমি কি পাবো, কোন কেসে, মুক্ত প্রান্তে, কিন্তু ওই যে ওপেন ইন্ডের কেস, ওপেন ইন্ড, ক্লোজ ইন্ডে গেলে কিন্তু আবার সিনারি উল্টা যাবে। ওপেন ইন্ডের কেস যদি দুই প্রান্ত যদি মুক্ত থাকে, যে দুই প্রান্তে যদি কোনো প্রতিবন্ধক না থাকে, তাহলে λ/4 এর বিজোড় গণিতকের জন্য আমি কি পাবো, এখানে নিস্পন্দ বিন্দু পাবো, নিস্পন্দ বিন্দু, নিস্পন্দ বিন্দু পাবো। নিস্পন্দ বিন্দু মানে কি, ওই যে যেই বিন্দুগুলো হচ্ছে কখনো আপ ডাউন করে না, ডানে বামে যায় না, সামনে পিছনে যায় না, নিস্পন্দ বিন্দু যে বিন্দুগুলোতে হচ্ছে অলওয়েজ স্থির থাকে আর কি, সেগুলোই বলবো যে নিস্পন্দ বিন্দু। অর্থাৎ যেখানে আমার লব্ধি তরঙ্গের বিস্তারটা হবে 0, তাদেরকে বলবো হচ্ছে নিস্পন্দ বিন্দু। তাহলে কি ওপেন ইন্ডের জন্য λ/4 এর বিজোড় গুণিতকে আমি পাবো হচ্ছে নিস্পন্দ বিন্দু। আর ক্লোজ ইন্ডের, সরি কি বলতেছি, আবার ওপেন ইন্ডের জন্য λ/4 এর জোড় গুণিতকে আমি পাবো হচ্ছে সুস্পন্দ বিন্দু। এতটুকু পর্যন্ত কি কথাবার্তা ক্লিয়ার? একজন জানাতো। জি ভাইয়া। আচ্ছা, এতটুকু যদি ক্লিয়ার হয়, এবার হচ্ছে আমরা এই ফিগারটার মধ্যে একটু ব্যাক। তাহলে দেখো এখানে কি, যে বাম দিক থেকে ডান দিকে একটা অগ্রগামী তরঙ্গ যাইতেছিল, আবার ডান দিক থেকে বাম দিকে আরেকটা অগ্রগামী তরঙ্গ যাইতেছে। তাহলে এই দুইটা তরঙ্গের যে সুপার ইম্পোজ হয়েছে, এই সুপার ইম্পোজটা দেখতে কিরকম হবে সেটা যদি আমরা একটু ড্র করা ট্রাই করি, তাহলে এখন আমরা আঁকাবো হচ্ছে রেজাল্টটা। এই যে y1 এন্ড y2, y1 এন্ড হচ্ছে y2 এর যে রেজাল্ট, মানে লব্ধি যে তরঙ্গটা হবে সেটা দেখতে কেমন হবে। এদের ফলে যে লব্ধি তরঙ্গটা হবে, যে লব্ধি তরঙ্গটা হবে, বা যেটা আমরা বলতেছি কি, যে স্ট্যান্ডিং ওয়েভ, যেটা আমরা কি বলতেছি, স্ট্যান্ডিং ওয়েভ বা স্টেশনারি ওয়েভ, ওটা দেখতে কেমন হবে, স্ট্যান্ডিং ওয়েভটা দেখতে কেমন হবে, মানে লব্ধি তরঙ্গটা দেখতে কেমন হবে সেটা আমরা একটু বোঝার ট্রাই করি। তাহলে খেয়াল করো যে আমি যদি পজিশন গুলো যদি একটু ফাইন্ড আউট করি, যে x=0 পজিশন, x=0 পজিশনে কি থাকবে, সুস্পন্দ বিন্দু থাকবে, মানে যেখানে বিস্তারটা ম্যাক্সিমাম হবে x=0 পজিশনে, রাইট? আচ্ছা, আবার x=λ/4 এর বিজোড় গণিতকে কি থাকবে, নিস্পন্দ বিন্দু থাকবে। তাহলে একটু নিজে ইমাজিন করে দেখো তো, নিজে ইমাজিন করে দেখো। আচ্ছা, আমি এখানে আঁকাই, তারপর একটু নিজে নিজে মিলাও, যে যা প্রমাণ করে আসছে এটার সাথে মিলতেছে কিনা তরঙ্গটা, লব্ধি তরঙ্গ যেটা আঁকাইছি সাদা কালারটা দিয়ে আঁকাই। তাহলে দেখো এই যে এটা ধরো x=0 পজিশন, এটা তো আমার x=0 পজিশন। হ্যাঁ, তারপর হচ্ছে ধরো কিছু, আচ্ছা আগে তরঙ্গটা আঁকাই। x=0 পজিশনে কি থাকবে, সুস্পন্দ বিন্দু থাকবে, রাইট? আর সুস্পন্দ বিন্দুর জন্য কি আমার বিস্তারটা হবে ম্যাক্সিমাম, তাহলে হচ্ছে এইখান থেকে হচ্ছে শুরু হবে। লব্ধি তরঙ্গটা আমি আঁকাই দিছি, এই যে এইভাবে যাবে, এইভাবে গিয়া আবার এইভাবে গেল, মানে এইভাবে চলতে থাকবে আর কি। মানে ওই যে স্বল্প একটা জায়গার মধ্যে তরঙ্গটা হচ্ছে এইভাবে চলতে থাকবে। এইভাবে যদি চলতে থাকে তাহলে আমি এখানে কি পাবো, এখানে পাবো হচ্ছে আমি অ্যান্টি নোড পাবো, এই জায়গাতে অ্যান্টি নোড পাবো। আবার হচ্ছে আমি এইখানে আমি অ্যান্টি নোড পাবো, এই জায়গাতে হচ্ছে আবার আমি অ্যান্টি নোড পাবো। এইখানে হচ্ছে আমি কি পাবো, অ্যান্টি নোড পাবো। তারপর এখানে আবার কি পাবো, অ্যান্টি নোড পাবো। তাহলে নোড পাবো কোন জায়গাগুলোতে, সবুজ কালারটা দিয়ে দেখাই, এই যে এই জায়গাগুলোতে পাবো হচ্ছে আমি নিস্পন্দ বিন্দুগুলো। এই যে এই জায়গাগুলোতে পাবো হচ্ছে নিস্পন্দ বিন্দু। এটা কিন্তু লব্ধি তরঙ্গের যেই গ্রাফটা সেটা আমি ড্র করলাম। তাহলে দেখো আমাদের যেটা প্রমাণ করে আসছি সেটার সাথে মিলে কিন্তু x=0 তে আমি কি পাইলাম, অ্যান্টি নোড পাইলাম। আচ্ছা, তো তাহলে চিন্তা করো যে আমার তাহলে একটা পূর্ণ ল্যামডা কই থেকে কত পর্যন্ত কমপ্লিট হবে, এই যে এতটুকু পর্যন্ত হচ্ছে একটা পূর্ণ ল্যামডা হবে। তাহলে এই যে প্রত্যেকটা ভাগ তাহলে কি আসবে, λ/4 করে আসবে। একটু নিজেই ইমাজিন করে দেখো, প্রত্যেকটা ভাগ কত আসবে, λ/4 করে কিন্তু আসবে। তার মানে এতটুকু দৈর্ঘ্য কত আমার, λ/4, রাইট? λ/4। তাহলে এখানের যে পজিশনটা, এটা কি x=λ/4। আচ্ছা, আবার এখানের যে পজিশনটা, এইখানের যে পজিশনটা, সেটা তাহলে কত হইতেছে একটু দেখো। তাহলে এটা কত পাইলাম, যে λ/4 পাইলাম। আচ্ছা, এই পজিশনের জন্য আমি x এর ভ্যালু কত পাবো, 1λ/4, তাহলে কত, 3λ/4 পাইলাম। আচ্ছা, আর এই পজিশনের জন্য ল্যামডাটা কত পাবো, যে 2 × λ/4, দ্যাট মিনস হচ্ছে λ/2, তাই তাই তো? আচ্ছা, এরপর এই অ্যান্টিনোডের জন্য আবার এটা কত আসবে, যে 4 × λ/4 এটা আসবে, মানে এক্স এর যে ভ্যালুটা এই অ্যান্টিনোডের জন্য। আচ্ছা, এই নোডের জন্য আবার ল্যামডার ভ্যালুটা কত আসবে, যে 5 × λ/4, রাইট? আচ্ছা, এই অ্যান্টিনোডের জন্য আবার ল্যামডার ভ্যালু কত আসবে,
সিক্স, মানে এক্স এর ভ্যালু কত আসবে, 6 × λ/4 এটা আসবে। আবার এখানে যে নোড আছে তার জন্য ল্যামডা ভ্যালু কত আসবে, 7 × λ/4, রাইট? এরকমই তো আসবে। তো এবার দেখো যে আমরা যেই ভ্যালুগুলো পাইছিলাম সেগুলোর সাথে কিন্তু আমরা গ্রাফটা মিলতেছি। তার মানে কি বুঝলাম, যে আমার হচ্ছে কি বলে, যেখানে হচ্ছে বিস্তারটা ম্যাক্সিমাম হবে সেখানে আমি সুস্পন্দ বিন্দু পাবো। যে x = 0 পজিশনে সুস্পন্দ বিন্দু পাইছি, x = λ/4 এ নিস্পন্দ বিন্দু পাইছি, আবার x = 2 × λ/4 এ আবার কি পাইছি, একটা সুস্পন্দ বিন্দু পাইছি, এই যে এখানে পাইছি। এক্স এর ভ্যালু যদি 3 × λ/4 হয়, এখানে কিন্তু আমার নিস্পন্দ বিন্দু পাইছি। তো এইভাবে হচ্ছে আমার গ্রাফটা চলতে থাকে। এটা কার জন্য ড্র করলাম, মুক্ত প্রান্তের জন্য। মুক্ত প্রান্তের জন্য গ্রাফটা ড্র করছি, যে দুই সাইডে যদি মুক্ত হয়। ঠিক আছে, তাহলে দুই সাইডে যদি মুক্ত হয় সেক্ষেত্রে λ/4 এর বিজোড় গুণিতকের জন্য পাবো হচ্ছে নিস্পন্দ বিন্দু, আর 0 সহ λ/4 এর জোড় গুণিতকের জন্য পাবো হচ্ছে আমরা সুস্পন্দ বিন্দু। এতটুকু কি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। এখন ভাইয়া প্রমাণ ভাইয়া প্রমাণ কি গ্রাফের মনে রাখা লাগবে? প্রমাণ যদি মনে রাখতে পারো তাহলে বেটার হয় আর কি। কঠিন তো কিছু না, কঠিন কিছু না, জাস্ট এই জিনিসগুলো আর কি, যে ওই যে ম্যাথমেটিক্সের যে ট্রাইগোনোমেট্রি ছিল ওইটার হিসাব আর কি। মনে বু- রাখতে পারলে বেটার হয় আর কি, যে অনেক বুঝছি প্রবলেম ভাই, তুমি নিজে নিজে ইমাজিন করতে পারবে। আচ্ছা, তো এখান থেকে আমরা আরেকটা ডিসিশনে বুঝছি ভাই। আসি, তাহলে খেয়াল করো যে একটা অ্যান্টিনোড আর একটা নোডের মাঝখানের যে দূরত্ব সেটা কত, এগুলো আমাদের এমসিকিউ আসবে। যে একটা অ্যান্টিনোড, যে মুক্ত প্রান্তের জন্য একটা অ্যান্টিনোড আর একটা নোডের মাঝখানের দূরত্ব কত এটা। আবার হচ্ছে একটা অ্যান্টিনোড আর একটা অ্যান্টিনোডের মাঝখানের দূরত্ব কত। আবার হচ্ছে আচ্ছা, এখানে লিখি যে একটা নোড আর একটা নোডের মাঝখানের দূরত্ব কত। আমরা গ্রাফটা থেকে একটু দেখি তো, যে প্রথমে আসো যে অ্যান্টিনোড আর নোডের মাঝখানের দূরত্ব কত। এই যে অবশ্যই λ/4, এই যে প্রত্যেকটা অ্যান্টিনোড আর নোডের মাঝখানের দূরত্ব দেখো λ/4 করবে। তার মানে একটা অ্যান্টিনোড আর একটা নোডের মাঝখানে দূরত্ব কত, λ/4 করি। দুইটা নোডের মাঝখানে দূরত্ব কত, এই যে দুইটা নোডের মাঝখানে দূরত্ব কত, λ/4 প্লাস λ/4, তাহলে কত, λ/2 আসবে। আবার দুইটা অ্যান্টিনোডের মাঝখানে দূরত্ব কত, ঠিক সিমিলার কনসেপ্ট, একটা λ/4 প্লাস আরেকটা λ/4, দ্যাট মিনস λ/2। এমসিকিউর জন্য হিউজ ইম্পর্টেন্ট এগুলো আসে। যে মুক্ত প্রান্তের জন্য, যে দুইটা প্রান্ত যদি মুক্ত হয়, হ্যাঁ, দুইটা অগ্রগামী তরঙ্গের দুইটা প্রান্ত যদি মুক্ত হয়, সেক্ষেত্রে দুইটা অ্যান্টিনোড বা দুইটা নোডের মাঝখানে দূরত্ব কত হয়, λ/2 করে হয়। আর একটা অ্যান্টিনোড আর একটা নোডের মাঝখানে দূরত্ব কত হয়, λ/4 করে। ঠিক আছে, তো এগুলো এমসিকিউর জন্য মনে রাখবে। আচ্ছা, তো আমাদের মুক্ত প্রান্তের কনসেপ্ট আপাতত ক্লিয়ার। তো এখন আমরা আসি হচ্ছে বদ্ধ প্রান্তের ক্ষেত্রে কাহিনীটা কি হবে। বদ্ধ প্রান্তের ক্ষেত্রে, বদ্ধ প্রান্ত বা ক্লোজড ইন, ক্লোজড ইন বলতে বুঝাইতেছি যে দুই প্রান্তে হচ্ছে বাধা থাকবে, এরকম আর কি। তো এটার জন্য কিন্তু আমার দুইটা তরঙ্গের কিন্তু দরকার পড়ে না। একটা তরঙ্গ হইলে কিন্তু যথেষ্ট। যেমন তুমি মুক্ত প্রান্তের জন্য বাম দিক থেকে ডান দিকে একটা তরঙ্গ আনা লাগছে, আবার ডান দিক থেকে বাম দিকে আরেকটা তরঙ্গ আনা লাগছে, দুইটা তরঙ্গের উপরিপাতন হয়েছে, তাহলে আমি একটা স্থির তরঙ্গ পাইছি। আচ্ছা, এবার চিন্তা করি যে বদ্ধ প্রান্তের ক্ষেত্রে আমার কিন্তু জাস্ট একটা তরঙ্গ হইলে কিন্তু যথেষ্ট। যে ধরো আমি এখান থেকে একটা তরঙ্গ তৈরি করছি, এই তরঙ্গটা এভাবে যাইতে 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 এখানে প্রতিবন্ধক এসে একটা বাধা খায়। তো একটা তরঙ্গ যদি একটা প্রতিবন্ধকে যদি বাধা খায়, সে কিন্তু আবার রিফ্লেক্ট করে, হ্যাঁ, মানে রিফ্লেক্টিং ওয়েভ বলি আর কি আমরা যেটা। এভাবে চিন্তা করি যে সলিড লাইন যেটা, ওই লাইন বরাবর হচ্ছে তরঙ্গটা আস্তে আস্তে প্রতিবন্ধকে বাধা খাইছে, বাধা খাইয়া সে ওই যে ডটেড লাইন যেটা আছে, ওই বরাবর হচ্ছে সে রিফ্লেক্ট হইতেছে। তো ওই বরাবর যদি রিফ্লেক্ট হয় এবং এখানে যদি কোনো এনার্জি লস যদি না হয়, তাহলে কিন্তু এই তোমার আপতিত তরঙ্গ আর প্রতিফলিত যে তরঙ্গ, দুইটার তরঙ্গ দৈর্ঘ্য, বিস্তার, ফ্রিকোয়েন্সি, বেগ যা আছে সবকিছু সেম থাকবে। ঠিক আছে, তাইলে তোমার যে মুক্ত প্রান্তের যে কেসটা আলোচনা করছি আর বদ্ধ প্রান্তের যে কেস, তাহলে বেসিক পার্থক্যটা কোন জায়গায়। মুক্ত প্রান্তের জন্য আমার দুইটা তরঙ্গ লাগতো, ডান দিক থেকে বাম দিকে একটা তরঙ্গ আনা লাগতো, বাম দিক থেকে ডান দিকে আরেকটা তরঙ্গ আনা লাগতো, দুইটা তরঙ্গের সুপার ইম্পোজ করা লাগতো। আর ক্লোজড ইন্ডের জন্য সুবিধাটা কি হয়েছে, আমার একটা তরঙ্গ হলে কিন্তু যথেষ্ট। যে আমি এখান থেকে ধরো কোনোভাবে একটা তরঙ্গ তৈরি করলাম, ওই তরঙ্গটা সামনে গিয়া গিয়া এই এই প্রতিবন্ধকে ধরো বাধা খাইলো, বাধা খাইয়ে সে হচ্ছে একটা রিফ্লেক্টিং ওয়েভ হিসেবে এভাবে আসলো। তো রিফ্লেক্টিং ওয়েভ হিসেবে সে যখন আসবে, তখন কিন্তু এই জায়গায় যে তোমার আপতিত তরঙ্গ আর প্রতিফলিত তরঙ্গ দুইটার মধ্যে সুপার ইম্পোজ হয়ে এই জায়গাতে কিন্তু একটা তোমার স্ট্যান্ডিং ওয়েভ বা স্টেশনারি ওয়েভ কিন্তু তৈরি হবে। ঠিক আছে, তাহলে ক্লোজ ইন্ডের জন্য আমার কয়টা তরঙ্গ দরকার, একটা তরঙ্গ দরকার। একটা তরঙ্গ প্রতিফলকে বাধা খাইয়া সে হচ্ছে রিফ্লেক্টিং তরঙ্গ হিসেবে আসবে, এবং আবৃত তরঙ্গ, প্রতিফলিত তরঙ্গ দুইটা সুপার ইম্পোজের কারণে এখানে আমি একটা স্থির তরঙ্গ দেখতে পাবো। তো এখানে সলিড সলিড লাইনের যে তরঙ্গটা সেটা হচ্ছে আমাদের আপতিত তরঙ্গ, আর ডটেড লাইনের যে তরঙ্গটা সেটা হচ্ছে আমাদের এখানে প্রতিফলিত তরঙ্গ। ঠিক আছে, আচ্ছা। তো এখন তাইলে চিন্তা করো যে ধরো আমি এই যে তোমার কি বলে, যে সলিড লাইনের যেটা মানে আপতিত যে তরঙ্গ, আপতিত যে তরঙ্গ তাকে ধরো আমি বললাম হচ্ছে ওয়েভ ওয়ান, এক নাম্বার ওয়েভ বললাম। আর প্রতিফলিত যে তরঙ্গটা আছে ডটেড লাইনের যেটা, তাকে ধরো আমি বললাম হচ্ছে ওয়েভ ওয়ান প্রাইম। হ্যাঁ, ওয়ান প্রাইম মানে একের মানে রিভার্স আর কি, প্রতিফলিতটা। আর আগেরটার মধ্যে ধরো যদি বলতাম, যে আগেরটার মধ্যে যদি বলতাম, সেক্ষেত্রে কিন্তু আমি বলতাম ওয়েভ ওয়ান আর ওয়েভ টু। ধরো এখানে W1 ওয়েভ ওয়ান, আর এখান দিয়ে আসতেছে ধরো W2, এই দুইটা ওয়েভের দরকার পড়ছে। আর ক্লোজ ইন্ডের জন্য কি আমার একটা ওয়েভই যথেষ্ট, যে এটা বাধা খায় সে আরেকটা প্রতিফলিত তরঙ্গ হিসেবে চলে আসবে। আচ্ছা,
তো এখন তাহলে খেয়াল করো যে ওয়াই ওয়ান এর জন্য আমি যদি ইকুয়েশনটা যদি লিখি, তাহলে ওয়াই ওয়ান এর জন্য ইকুয়েশনটা কিরকম হবে, যে ওয়াই ওয়ান ইকুয়াল, ধরো বিস্তার আমি এ চিন্তা করলাম, এ সাইন 2 পাই বাই ল্যামডা, 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, ভিটি মাইনাস এক্স, কারণ সে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, ভিটি মাইনাস এক্স। আচ্ছা, তো এখন ওই যে আগের কেসে আমরা কি আলোচনা করেছিলাম, যে আরেকটা নতুন তরঙ্গ বিপরীত সাইড থেকে আসতেছিল, যার কারণে আমরা কি বসাইছিলাম, ভিটি প্লাস এক্স বসাইছিলাম, এবং দশা পার্থক্য কত কত বলছিলাম, 0 বলছিলাম, কিন্তু কারণ দুইটা ডিফারেন্ট তরঙ্গ ছিল। এখন যেহেতু একটা তরঙ্গই প্রতিফলকে গিয়ে বাধা খাইতেছে, একটা তরঙ্গ যেহেতু প্রতিফলকে গিয়ে বাধা খাইতেছে, এবং ওই তরঙ্গটা, হ্যাঁ, ধরো এই ওয়াই ওয়ান এর তোমার আপাতত দশা ধরো হচ্ছে 0, আমি চিন্তা করলাম যে ওয়াই ওয়ান এর দশা হচ্ছে 0 আছে। এই তরঙ্গটা যখন বাধা খেয়ে যখন বিপরীত দিকে যখন রিফ্লেক্ট করবে, তখন তার কি দশাটা কি তোমার 180 ডিগ্রি চেঞ্জ হয়ে গেল না? মানে তরঙ্গটা যেদিকে যাইতেছিল, এখানে বাধা খাওয়ার পর কি ওই সেম তরঙ্গটাই উল্টা দিকে যাওয়া শুরু করছে, যেটাই দিক বরাবর যাইতেছিল সেটা বাধা খাওয়ার পর উল্টা দিকে ব্যাক করা শুরু করছে। তাহলে তোমার দশা পার্থক্যটা তাহলে কত হয়ে গেল, 180 ডিগ্রি হয়ে গেল, বা রেডিয়ানে যদি বলি পাই হয়ে গেল, রাইট? তাহলে আমি যদি এবার ওয়াই ওয়ান প্রাইমের জন্য যদি ইকুয়েশনটা লিখি, তাহলে ইকুয়েশনটা কি হবে খেয়াল করো, যে এ সাইন 2 পাই বাই ল্যামডা, ফ্রিকোয়েন্সি বিস্তার তরঙ্গের বেগ যা আছে সবকিছু সেম থাকবে, ভিটি বসাইলাম। আচ্ছা, মাইনাস এক্স কোনটার জন্য ছিল, যেটা আমার বাম দিক থেকে ডান দিকে আসতেছিল, আপতিত যে তরঙ্গ, প্রতিফলিত তরঙ্গ কি হইতেছে, তোমার ডান দিক থেকে বাম দিকে যাইতেছে, তাহলে ভিটি কি হবে, প্লাস এক্স হবে, আগের মতো কনসেপ্ট। আচ্ছা, তো এখন কি এই যে সেম তরঙ্গটা কি উল্টা দিক বরাবর যাওয়া শুরু করছে না, সেম তরঙ্গটা কিন্তু বাধা খাইয়ে উল্টা দিকে যাওয়া শুরু করছে। তাহলে আমার দশা পার্থক্যটা তাহলে কত আসবে, 180 ডিগ্রি। 180 ডিগ্রি, তাহলে মানে আমি কি বলতে পারি, যে প্রথমটার সাপেক্ষে দ্বিতীয়টা দশা পার্থক্য 180 ডিগ্রি পরিমাণ বেশি আছে, বা প্রথমটার সাপেক্ষে দ্বিতীয়টা দশা 180 ডিগ্রি পরিমাণ বেশি আছে। তার মানে এই জন্য কিন্তু এখানে একটা প্লাস পাই দেওয়া লাগবে। এই প্লাস পাইটা কেন আমরা কেস ওয়ান এর জন্য দেই না, আশা করি বুঝা গেছে, কারণ কেস ওয়ানে দুইটা ডিফারেন্ট উৎস থেকে তরঙ্গ ছিল, যে একটা যেদিক বরাবর আসতেছে আরেকটা উল্টা দিক বরাবর আসতেছে। বাট এখনের কেসটা কি, এখনের কেসটা হচ্ছে একটা তরঙ্গ পাঠাইছি, ওইটা বাধা খাইয়া আবার রিফ্লেক্টিং তরঙ্গ হিসেবে আসছে, তাহলে যেটা যাইতেছিল এদিক বরাবর সেটাই তো আবার উল্টা দিক বরাবর ফেরত আসছে, তাহলে দশা পার্থক্য কত হয়ে গেল, 180 হয়ে গেল, বা পাই হয়ে গেল। এই জন্য কিন্তু এখানে পাইটা বসাইছি। তাহলে এই যে আপতিত তরঙ্গ আর প্রতিফলিত তরঙ্গ তারা যখন সুপার ইম্পোজ যখন করবে, তখন এখানে আবার একটা লব্ধি তরঙ্গ তৈরি করবে, বা একটা স্ট্যান্ডিং ওয়েভ তৈরি করবে। তাহলে লব্ধি তরঙ্গের ইকুয়েশনটা তাহলে কেমন আসবে খেয়াল করো। আচ্ছা, এই ওয়াই ওয়ান প্রাইমকে কিন্তু আমি আরেকভাবে লিখতে পারি, যে সাইন 180 প্লাস থিটা মানে কি, মাইনাস সাইন থিটা, রাইট? তাহলে আমি এখানে পাইয়ের বদলে সামনে একটা মাইনাস বসে দিতে পারি, মাইনাস এ সাইন 2 পাই বাই হচ্ছে ল্যামডা ভিটি প্লাস এক্স, এই যেটা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা লব্ধি তরঙ্গের হিসাবটা করি, যে ওয়াই নেট বা স্থির তরঙ্গ যেটা তৈরি হবে, সেটার ইকুয়েশনটা তাহলে কি হবে, যে ওয়াই ওয়ান প্লাস হচ্ছে ওয়াই টু, এটা হিসাব করি। আচ্ছা, এখান থেকে তোমরা তাহলে ক্যালকুলেশনটা করতে পারো, বাট আমার যেহেতু মুখস্থ আছে আমি মুখস্থ বসাই দিচ্ছি ইয়াটা, ইকুয়েশনটা। দেখো এই দুইটা থেকে আমি একটা এ কমন নিলাম, তাহলে ফর্মুলাটা কিরকম দাঁড়াবে, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র, কারণ এবার কিন্তু মাইনাস আছে, সাইন সি মাইনাস সাইন ডি। তো সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি, 2 cos c প্লাস d/2 ইন্টু সাইন সি মাইনাস d/2, ওইটাই তো। তাহলে ওইটা তুমি 2-3 লাইনে করবা, নোট খাতায় যখন তুলবা 2-3 লাইনে করবা। আমার মুখস্থ আছে, আমি বসাই দিচ্ছি ইকুয়েশন। তো এখান থেকে যদি ক্যালকুলেশন করো, তাহলে তো সামনে একটা মাইনাস থাকবে, আর সূত্র থেকে -2 আসবে। তারপর হচ্ছে আসবে কি, যে 2 cos c প্লাস d/2, আর সাইন সি মাইনাস d/2, তার মানে আসবে হচ্ছে এরকম, যে cos পাই, হ্যাঁ, পাই না, 2 পাই, 2 পাই বাই ল্যামডা। এবার আসবে হচ্ছে ভিটিটা আসবে হচ্ছে এদিকে, খেয়াল করো আগের ইকুয়েশনে কিন্তু ভিটিটা পাইছিলাম সাইনের সাথে, আর এখানে আসবে হচ্ছে সাইন 2 পাই x/ল্যামডা, 2 পাই x বাই হচ্ছে ল্যামডা, আগের ইকুয়েশনটার সাথে এটার মধ্যে একটু উল্টা। হ্যাঁ, উল্টা বলতে ওই যে একটা মাইনাস আসছে, আর কজ আর সাইন কিন্তু ইন্টারচেঞ্জ হয়ে যাবে। তুমি এখানে সূত্রটা অ্যাপ্লাই করলে দেখবা, যে আগের যে কেস ওয়ান সেখানে কিন্তু আমরা দেখছিলাম এই ভিটি